সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনতপুর আইডিয়াল ডিগ্রি কলেজের পক্ষ থেকে তোমাদের সুস্বাগতম। তারিখ 9-12-2020, শ্রেণী একাদশ দ্বাদশ, বিষয় ভূগোল, দ্বিতীয় পত্র, অধ্যায় চতুর্থ, লেকচার নাম 6। আজকের আলোচ্য বিষয় কৃষিকাজের ভৌগোলিক নিয়ামক ও গুরুত্ব সমূহ নিয়ে আমরা দেখব। কৃষিকাজ অতি প্রাচীন যুগ থেকেই অদ্যাবধি চলে আসতেছে। মানুষ তার নিজের প্রয়োজনেই কৃষিকাজ শুরু করেছিল। আজকে থেকে প্রায় 40,000 বছর পূর্বে এই কৃষিকাজের সূচনা পৃথিবীতে হয়েছিল। মানুষ এক সময় খাদ্যের সন্ধানে যাযাবর জীবনযাপন করত। তারা খাদ্যের প্রয়োজনে নিজের জীবন বাঁচাতে জীবনের তাগিদে এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত হতো শুধুমাত্র খাদ্যের সংগ্রহ করার উদ্দেশ্যে। ধীরে ধীরে মানুষ যখন বিভিন্ন খাদ্য, বিভিন্ন উৎপাদিত দ্রব্য, ফসল সম্বন্ধে সম্যক ধারণা লাভ করে এবং তাদের সময়কাল, উৎপাদনের সময়কাল সম্বন্ধে অভিজ্ঞতা লাভ করে, তখন ধীরে ধীরে মানুষ কৃষিকাজের দিকে ধাবিত হয়। এই কৃষিকাজের মাধ্যমেই পৃথিবীতে স্থায়ী বসতির সূচনা হয় এবং মানব সভ্যতার বিকাশ হয়ে থাকে। মূলত এগ্রিকালচার মানে কৃষি শব্দের ইংরাজি শব্দ হচ্ছে এগ্রিকালচার। মূলত এগ্রিকালচার শব্দটি সাধারণত এগ্রিকালচারা থেকে এসেছে। এগ্রিকালচারা, আচ্ছা, বাংলা লেখি কৃষি। এই কৃষি শব্দ ইংরাজি হচ্ছে এগ্রিকালচার। এগ্রিকালচার, এই এগ্রিকালচার শব্দটা এসেছে এগ্রিকালচার, এখানে এ দিই এগ্রিকালচার, আবার লেখি এগ্রিকালচার থেকে এগ্রিকালচার, এগ্রিকালচার শব্দের উৎপত্তি। এই দুটি হচ্ছে ল্যাটিন শব্দ অ্যাগার ও কালচারা শব্দ সম্বন্ধে গঠিত। এই এগ্রিকালচার শব্দটা দুটি ল্যাটিন শব্দ অ্যাগার AGR প্লাস কালচারা এই দুটি ল্যাটিন শব্দ হতে এই এগ্রিকালচার শব্দের, এই দুটো ল্যাটিন শব্দ হতে এটা হচ্ছে ল্যাটিন শব্দ। এই দুটি ল্যাটিন শব্দ হতে এই এগ্রিকালচার শব্দের উৎপত্তি। আচ্ছা, ওয়াটসন বলেন এগ্রিকালচার ইজ দ্য প্র্যাকটিস অফ দ্য লার্জেস্ট স্কেল soil cultivation in order to produce crop। অর্থাৎ এগ্রিকালচার ইজ দ্য প্র্যাকটিস, কৃষি হচ্ছে একটা প্রশিক্ষণ, অফ দ্য লার্জেস্ট স্কেল, বৃহৎ পরিসরে, সয়েল কাল্টিভেশন, ভূমির চাষাবাদ, ইন অর্ডার টু প্রডিউস ক্রপ, ফসল উৎপাদনের জন্য। আবার অধ্যাপক জিমারম্যান, বিখ্যাত সম্পদ বিশেষজ্ঞ, এনার মতে কৃষিকাজ বলতে সেই সমস্ত কর্মপদ্ধতি বোঝায় যার মাধ্যমে মানুষ জমিতে স্থায়ীভাবে বসবাস করে, প্রকৃতির জন্মমৃত্যুর রহস্যের নিয়ম অনুসারে প্রয়োজনীয় উদ্ভিদ জাত ও প্রাণীয় জাত দ্রব্য উৎপাদন করে। সাধারণভাবে বলতে পারি, ভূমি ভালোভাবে চাষাবাদ করে কর্ষিত মাটির সাথে জৈব ও রাসায়নিক সার মিশিয়ে পানি সেচ করে মানুষের
প্রতিদিনের প্রয়োজনের জন্য ফসল উৎপাদন করাকেই কৃষিকাজ বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কৃষিকাজের ক্ষেত্রে যে ভৌগোলিক নিয়ামক সেটা নিয়ে আলোচনা করব। কৃষিকে সাধারণত কৃষির ভৌগোলিক কৃষি কাজের ক্ষেত্রে মাটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক নিয়ম হিসেবে কাজ করে এবং এর ফলে ফসল মাটির কর্ষণের মাধ্যমে ফসল উৎপাদিত হয়। এই ফসল উৎপাদনের ক্ষেত্রে 3 প্রকার ভৌগোলিক উপাদান মূলত প্রভাব বিস্তার করে। একটা হচ্ছে প্রাকৃতিক উপাদান অথবা নিয়ামক, একটা হচ্ছে অর্থনৈতিক উপাদান অথবা নিয়ামক, 3 নম্বরটি হচ্ছে সাংস্কৃতিক উপাদান অথবা নিয়ামক। আমরা ছকের মাধ্যমে যদি দেখাতে চাই, কৃষি, একদম হচ্ছে প্রাকৃতিক নিয়ামক, দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক নিয়ামক, তৃতীয় হচ্ছে সাংস্কৃতিক। নিয়ামক। তাহলে একটা হচ্ছে প্রাকৃতিক নিয়ামক, তৃতীয় হচ্ছে অর্থনৈতিক নিয়ামক, তৃতীয় হচ্ছে সাংস্কৃতিক নিয়ামক। কৃষিকাজের ক্ষেত্রে অথবা ফসল উৎপাদনের ক্ষেত্রে প্রাকৃতিক নিয়ামক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাকৃতিক নিয়ম হচ্ছে প্রকৃতিগতভাবে দানকৃত নিয়ামক। এই প্রাকৃতিক নিয়ামককে আবার আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে জলবায়ু, একটি হচ্ছে ভূপ্রকৃতি, দেখা যাচ্ছে তো নাকি, আর একটি হচ্ছে মৃত্তিকা অথবা মাটি। এটা হচ্ছে জলবায়ু, একটি হচ্ছে ভূপ্রকৃতি, এটা হচ্ছে মৃত্তিকা। এই প্রাকৃতিক নিয়ামককে আমরা 3টি ভাগে ভাগ করলাম। জলবায়ু হচ্ছে আবহাওয়ার পরিবর্তিত রূপ। কোনো নির্দিষ্ট স্থানের বায়ুর গড় তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত ইত্যাদির অবস্থাকে আবহাওয়া বলে এবং আবহাওয়ার 25 হতে 30 বছরের গড় অবস্থাকেই জলবায়ু বলা হয়। ফসল উৎপাদনের ক্ষেত্রে জলবায়ু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শীতপ্রধান অঞ্চলের ফসল উৎপাদনের মান এবং ফসলের প্রকৃতি একরকম হয়ে থাকে, আবার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে ফসলের মান, ফসল উৎপাদনের প্রকৃতি আরেক ধরনের হয়ে থাকে। এই জলবায়ুকে আবার আমরা 3টি নিয়মকে ভাগ করতে পারি। একটা হচ্ছে বৃষ্টিপাত। এই জলবায়ুকে আবার আমরা 3টা নিয়মকে ভাগ করতে পারি। একটা হচ্ছে বৃষ্টিপাত,
বৃষ্টিপাত, দ্বিতীয়টি হচ্ছে আর্দ্রতা, দেখা যায় তো নাকি, আরেকটি হচ্ছে তাপমাত্রা। তাহলে এই জলবায়ুকে আমরা তিনটি নিয়ামকে আবার ভাগ করলাম। এটা হচ্ছে বৃষ্টিপাত। ফসল উৎপাদনের ক্ষেত্রে বৃষ্টিপাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যে অঞ্চলে বৃষ্টিপাত ভালো হয় সেই অঞ্চলে এক প্রকারের ফসল উৎপাদন হয়, আবার যে অঞ্চলে বৃষ্টিপাত কম হয় সেই অঞ্চলে অন্য ধরনের ফসল উৎপাদন হয়। সাধারণত ধান উৎপাদনে 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়, পাট উৎপাদনে 150 থেকে 250 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়, গম উৎপাদনে 50 হতে 75 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়, আখ উৎপাদনে 150 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয় এবং চা উৎপাদনে 250 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়ে থাকে। এরপর আসি আমরা আর্দ্রতা। আর্দ্রতা হচ্ছে কোনো স্থানে বায়ুর জলীয় বাষ্পের উপস্থিতি। কোনো স্থানে বায়ুতে যদি আর্দ্রতার পরিমাণ ভালো থাকে, আর্দ্রতা উপস্থিত থাকে, তাহলে সেই অঞ্চলে খুব সহজেই ফসল উৎপাদিত হয়। আবার যে অঞ্চলগুলো মোটামুটি শুষ্ক ধরনের, শীতপ্রধান দেশ, সেখানে আর্দ্রতা বায়ুতে কম থাকে এবং সেখানে ফসল উৎপাদনের ক্ষেত্রে পানি সেচের ব্যবস্থা করতে হয়। 3 নম্বর নিয়ামক হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা হচ্ছে উষ্ণতা। যে কোনো ফসল উৎপাদনের ক্ষেত্রে তাপমাত্রা বা উষ্ণতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পৃথিবীর স্থানভেদে বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং এই তাপমাত্রা অনেকটা সময়ের পরিবর্তনে আবার পরিবর্তিত হয়ে থাকে। যেমন ধান উৎপাদনে 16 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োজন হয়, গম উৎপাদনে 26 থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োজন হয়, পাট উৎপাদনে 20 হতে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োজন হয়, আখ উৎপাদনে 19 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন হয় এবং চা উৎপাদনে 16 থেকে 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োজন হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফসল উৎপাদনের ক্ষেত্রে তাপমাত্রা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বিতীয় নিয়ামক হচ্ছে অর্থনৈতিক নিয়ামক। অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত যে নিয়ামক তাকে আমরা অর্থনৈতিক নিয়ামক বলছি। এই অর্থনৈতিক নিয়ামককে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে মূলধন, বাজার, শ্রমিক, অন্যটি হচ্ছে পরিবহন। অর্থনৈতিক নিয়ামককে আমরা 4টি ভাগে ভাগ করলাম। 1 নম্বর হচ্ছে মূলধন, দ্বিতীয়টা হচ্ছে বাজার, তৃতীয় নিয়ামক হচ্ছে শ্রমিক, চতুর্থ পরিবহন। কৃষিকাজের ক্ষেত্রে মূলধন অতীব জরুরি বিষয়। ফসলের বীজ, কীটনাশক, ফসল মারাই, পানি সেচ ইত্যাদি ক্ষেত্রে মূলধনের ভূমিকা অপরিসীম। মূলধন ছাড়া কৃষিকাজ কখনোই ভালোভাবে ফলশ্রুত হতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে বাজার। কৃষিজাত দ্রব্য উৎপাদনের পর মানুষের চাহিদা মেটানোর উদ্দেশ্যে বাজারজাত করা হয়ে থাকে, অথবা স্থানীয় চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত পণ্য দেশের অন্য অঞ্চলে অথবা বহির্বিশ্বের যে কোনো দেশে রপ্তানি
মাধ্যমে এই বাজার তৈরি হয়ে থাকে। 4 নম্বর হচ্ছে শ্রমিক। কৃষি পণ্য উৎপাদনের ক্ষেত্রে অথবা কৃষিজাত ফসল উৎপাদনের ক্ষেত্রে শ্রমিকের ব্যবহার অতি প্রাচীন যুগ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পানি সেচ, সার ও কীটনাশকের ব্যবহার, ফসল রোপণ, ফসল মাড়াই এবং পরিবহনের ক্ষেত্রে দক্ষ অর্থাৎ সুদক্ষ শ্রমিকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে আমাদের উন্নয়নশীল দেশ যেমন বাংলাদেশ হতে বিশ্বের বিভিন্ন দেশে এই কৃষি শ্রমিক প্রতি বছর বিদেশে রপ্তানি হয় অথবা বিদেশে পাড়ি জমায়। 4র্থ নিয়ামক হচ্ছে পরিবহন। কৃষিজাত পণ্য পরিবহনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষিজাত পণ্য খামার হতে গুদামজাতকরণে অথবা কৃষিজাত পণ্য বাজারে স্থানান্তরিতকরণের ক্ষেত্রে পরিবহন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা দেখলাম প্রাকৃতিক নিয়ামক, অর্থনৈতিক নিয়ামক। এখন আমরা দেখব সাংস্কৃতিক নিয়ামক। সংস্কৃতির সঙ্গে মানুষের আচার আচরণ, ব্যবহার, পোশাক পরিচ্ছদ, রুচি, খাদ্যাভ্যাস ইত্যাদিকেই সাধারণত সংস্কৃতি বলে অভিহিত করা হয়। এই সাংস্কৃতিক নিয়ামক বা উপাদানকে আমরা আবার 4টি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রযুক্তিগত জ্ঞান, একটা হচ্ছে পানি সেচ, একটা হচ্ছে জনসংখ্যা এবং অপরটি হচ্ছে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য। প্রযুক্তিগত জ্ঞান, পানি সেচ। দেখা যাচ্ছে তো নাকি? তৃতীয় হচ্ছে জনসংখ্যা, চতুর্থ হচ্ছে দৃষ্টিভঙ্গি। তাহলে আমরা সাংস্কৃতিক নিয়ামককে 4টি ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে প্রযুক্তিগত জ্ঞান, একটা হচ্ছে পানি সেচ, জনসংখ্যা তৃতীয়টি এবং চতুর্থটি হচ্ছে দৃষ্টিভঙ্গি। ফসল উৎপাদনের ক্ষেত্রে প্রযুক্তিগত জ্ঞান অপরিসীম ভূমিকা পালন করছে। প্রযুক্তিগত জ্ঞানের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি হচ্ছে। বীজের উন্নতি সাধন, যেমন হাইব্রিড বীজ আমাদের দেশে এখন বহুল প্রচলিত, সার, কীটনাশক এবং বিভিন্ন প্রকার ভিটামিন, ভূমি কর্ষণের ক্ষেত্রে উন্নত যন্ত্রপাতি, কীটনাশকের ক্ষেত্রে উন্নত ধরনের কীটনাশক স্প্রে মূলক ব্যবস্থা ইত্যাদি ফসল উৎপাদনের ক্ষেত্রে ফসল উৎকর্ষতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আছে। দ্বিতীয়ত হচ্ছে পানি সেচ। ফসল উৎপাদনের ক্ষেত্রে মোটামুটি পানি সেচের ব্যবস্থা করা হয়ে থাকে। প্রাচীন কাল থেকে মানুষ নিজের দৈহিক শ্রম দিয়ে পানি সেচের ব্যবস্থা করত। আধুনিক যুগে মানুষ বিদ্যুৎ চালিত মোটর, ডিজেল চালিত মেশিন দিয়ে পানি সেচের ব্যবস্থা করে। আবার নদীতে বাঁধ তৈরি করে পানি ক্যানেলের মাধ্যমে ফসলের কাজে ব্যবহার করা হয়। জনসংখ্যা, তৃতীয় হচ্ছে জনসংখ্যা। ফসল উৎপাদনের ক্ষেত্রে জনসংখ্যা একটি গুরুত্বপূর্ণ নিয়ামক।
যে অঞ্চলে জনসংখ্যা বেশি সেই অঞ্চলে দেখা যায় ফসল উৎপাদন সাধারণত বেশি হয়ে থাকে। আবার যে অঞ্চলে জনসংখ্যা সাধারণত কম থাকে অথবা বসতি খুব নগণ্য থাকে সেই অঞ্চলে কৃষিভূমি অনেকটাই পতিত অবস্থায় থাকে এবং ফসল উৎপাদন সাধারণত ব্যাহত হয়। চতুর্থ হচ্ছে দৃষ্টিভঙ্গি মূলক পার্থক্য। দৃষ্টিভঙ্গি, মানুষের দৃষ্টিভঙ্গির সঙ্গে ফসল উৎপাদন ওতপ্রোতভাবে জড়িত। আমাদের উন্নয়নশীল দেশের জনগণ সাধারণত জীবন বাঁচার তাগিদে ফসল উৎপাদন করে থাকে, কিন্তু উন্নত বিশ্বের লোকজন তারা ফসল উৎপাদনের মাধ্যমে অথবা খামার পদ্ধতির মাধ্যমে বিপুল পরিমাণে অর্থ লাভ করতে চায়। এরপর আমরা দেখব কৃষির গুরুত্ব। কৃষি গুরুত্ব তাহলে আমরা স্বভাবতভাবেই বুঝতে পারি এবং অনুধাবন করতে পারি যে মানুষের জীবনযাপনের জন্য অথবা প্রাণীকুলের জীবন ধারণের জন্য কৃষির গুরুত্ব অপরিসীম। এই কৃষির গুরুত্বকে আমরা সাধারণত বেশ কয়েকটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে খাদ্য সরবরাহ, এক নম্বর হচ্ছে খাদ্য সরবরাহ। এই কৃষিজাত ফসল উৎপাদনের মাধ্যমে সাধারণত খাদ্য আমরা পেয়ে থাকি এবং জীবন ধারণে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করে থাকি। এই কৃষিজাত ফসল উৎপাদন করে আমরা নিজেদের চাহিদা পূরণ করে অন্যত্র বাজারজাত করি অথবা রপ্তানি করি, এভাবে আমরা খাদ্য সরবরাহ করে থাকি। আবার এই খাদ্য সরবরাহ উৎস কেন্দ্র আমরা বুঝতে পারি, যেমন অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র ইত্যাদি দেশ থেকে আমরা গম রপ্তানি করি। আবার শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশ থেকে আমরা মশলা জাতীয় খাদ্য আমদানি করি ইত্যাদি। দ্বিতীয় হচ্ছে কাঁচামালের যোগান। কাঁচা মালের যোগান। এই খাদ্য উৎপাদনে অথবা কৃষিজাত ফসল উৎপাদনের মাধ্যমে যদি শুধু আমরা খাদ্যই পেয়ে থাকি তা না, কৃষিজাত ফসলের মাধ্যমে আমরা শিল্পজাত দ্রব্যের কাঁচামাল অথবা বসতি স্থাপনের কাঁচামালও পেয়ে থাকি। যেমন আখ উৎপাদন করে আমরা শিল্পজাত দ্রব্য অথবা পণ্য পেয়ে থাকি, চিনি পেয়ে থাকি। হ্যাঁ, আবার তুলা উৎপাদন করে আমরা নিজের পরিধেয় বস্ত্র তৈরি করে থাকি। আবার ধান, পাট উৎপাদন করে আমরা আমাদের বসতি স্থাপনে কাজে লাগাতে পারি। তৃতীয়ত হচ্ছে জাতীয় আয় বৃদ্ধি। জাতীয় আয় বৃদ্ধি। এই কৃষিকাজ উৎপাদনের মাধ্যমে অথবা কৃষিকাজ করার মাধ্যমে অথবা ফসল উৎপাদনের মাধ্যমে আমরা আমাদের দেশে সরকারকে সহায়তা করতে পারি এবং সরকার এখান থেকে জাতীয় আয় করতে পারে। যেমন কৃষকরা সার, কীটনাশক, কৃষিজাত যন্ত্রপাতি ইত্যাদি ব্যবহার করার মাধ্যমে সরকারের এখান থেকে জাতীয় আয় বৃদ্ধি করে এবং কৃষকরা নিজের পরিবারের সচ্ছলতাও বৃদ্ধি
করে। 4 নম্বর হচ্ছে রাজস্ব আয়। রাজস্ব আয় এই কৃষির মাধ্যমে সরকার রাজস্ব আয় করে থাকে। কৃষিভূমি থেকে সরকার প্রচুর পরিমাণে কর আদায় করে, আবার কৃষিজাত পণ্য বিদেশে রপ্তানি করেও রাজস্ব আয় হয়ে থাকে। 5 নম্বর হচ্ছে বেকার সমস্যা। বেকার সমস্যা এই কৃষিজাত পণ্য উৎপাদনের মাধ্যমে বেকার সমস্যা সাধারণত সমাধান হয়ে থাকে। আমাদের দেশে প্রায় 75% লোক কৃষিকাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। 6 নম্বর হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। জীবনযাত্রার মান উন্নয়ন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমাদের দেশে কৃষকগণ সাধারণত কৃষি পণ্য উৎপাদনের মাধ্যমে এবং উপযুক্ত বাজারজাতকরণের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন সাধন করে থাকে। 7 নম্বর হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জন। মুদ্রা অর্জন কৃষিজাত পণ্য উৎপাদন করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। যেমন আমাদের দেশ থেকে পর্যাপ্ত পরিমাণে পাটজাত দ্রব্য দেশের বাইরে রপ্তানি করা হয়, চা দেশের বাইরে রপ্তানি করা হয়, চিংড়ি মাছ দেশের বাইরে রপ্তানি করা হয়। এরকম বিভিন্ন ধরনের কৃষিজাত পণ্য দেশের বাইরে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। 8 নম্বর হচ্ছে শিল্পের বিকাশ। শিল্পের বিকাশ কৃষিজাত পণ্য শুধু যে খাদ্য হিসেবে ব্যবহার করা হয় তা না, কৃষিজাত পণ্য উৎপাদনের মাধ্যমে আমাদের দেশে অনেক ধরনের শিল্পের বিকাশ হয়েছে। যেমন আখ শিল্প এদেশে তৈরি হয়েছে, পাট শিল্প তৈরি হয়েছে, আমাদের স্থানীয়ভাবে ধান শিল্প অথবা চাল শিল্প তৈরি হয়েছে। এছাড়াও দ্রব্যের বাজার সৃষ্টি, বাণিজ্যের উন্নতি এবং সভ্যতার বিকাশ কৃষির কাজের উপরেই সাধারণত নির্ভর করে থাকে। তো সুপ্রিয় বন্ধুরা, শিক্ষার্থীরা, আজকে আমি ক্লাস এখানেই শেষ করছি। আগামীতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।